গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণ থেকে সমাসের যে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো সেই সমাসের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনার পরবর্তী অংশ নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো এই এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স বা বহুবিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, আগের ক্লাস অবধি আমরা 112টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তার পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রশ্ন দেখো 112 দাগ। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে কোন সমাস হয়? তো উপপদের সঙ্গে কৃদন্ত পদ, কৃদন্ত পদ কি? যে কৃত প্রত্যয়ান্ত পদই হলো কৃদন্ত পদ, তাই তো? এবং কার সঙ্গে মিলিত হচ্ছে? না, উপপদের সঙ্গে। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে কোন সমাস হয়? অপশন দেখো, অপশন ক না তৎপুরুষ, অপশন খ উপপদ তৎপুরুষ, গ উপসর্গ তৎপুরুষ, ঘ ব্যাপ্তি তৎপুরুষ। তো দেখো, কৃদন্ত পদের মিলন হচ্ছে উপপদের সঙ্গে। তো যেহেতু উপপদের সঙ্গে মিলন হচ্ছে, তাই খুবই স্বাভাবিকভাবে উত্তর হবে উপপদ তৎপুরুষ। তাহলে সঠিক উত্তর হবে খ উপপদ তৎপুরুষ। তারপর পরের প্রশ্ন দেখো, কৃদন্ত পদের কোন পদ উপপদ? পূর্ববর্তী, খ মধ্যবর্তী, ঘ পরবর্তী, নাকি কোনোটিই নয়? কি হবে? দেখো, আমরা সাধারণত জানি যে এই উপপদ সমাস যেটা হয়ে থাকে, তার যে পদ, সমাসবদ্ধ পদটি যেটা তৈরি হয়, সেই পদের পরবর্তী অংশ থাকে যে সেটা কৃদন্ত পদ। তাহলে তার পূর্বপদ কি হবে? স্বাভাবিকভাবেই উপপদ। কারণ আমরা জানি যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। তো সবসময় কৃদন্ত পদ শেষে থাকে, পরবর্তী পদটাই হয় কৃদন্ত পদ। তো তাহলে খুব সহজেই তোমরা বলতে পারবে যে তাহলে উপপদ কোথায় থাকে? পূর্বাংশে, অর্থাৎ পূর্ব পদে। তো এখানে প্রশ্ন বলা হয়েছে যে কৃদন্ত পদের কোন পদ উপপদ? পূর্ববর্তী পদ। তাহলে সঠিক উত্তর হবে পূর্ববর্তী। যেমন ধরো ইন্দ্রজিৎ, এখানে জিতটা হলো কৃদন্ত পদ, তাই তো? তো তাহলে জিত যদি কৃদন্ত পদ হয়, বাকি রইল কে? ইন্দ্র। তো উপপদ বাকি থাকছে, তাই ইন্দ্র হলো উপপদ। তাই উপপদ পরবর্তী অংশে থাকে, পূর্ববর্তী অংশে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পঙ্কের জন্মে যা, পঙ্কজ, এটি কোন সমাস? ক উপসর্গ তৎপুরুষ, খ উপপদ তৎপুরুষ, গ ব্যাপ্তি তৎপুরুষ, ঘ ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তো কোনটা হবে সঠিক? যে পঙ্কে জন্মে যা। দেখো, পঙ্কজ, তো প্রথমে পঙ্ক আছে, উপপদ থাকছে, শেষে বর্গিক জ নামক কৃদন্ত পদ যুক্ত হয়েছে, হ্যাঁ, বা কৃত প্রত্যয়ান্ত পদ। তো যেহেতু পঙ্ক উপপদ আর শেষের বর্গিক জটা কৃদন্ত পদ, তাহলে কোন তৎপুরুষ হবে? না, উপপদ তৎপুরুষ, তাই তো? সঠিক উত্তর হবে খ উপপদ তৎপুরুষ। তারপর পরের প্রশ্ন, দ, ধরা, জিত, ধা, কার, কৃত, এগুলি কি বলতো? কৃদন্ত পদ। তো এই ধরনের কৃদন্ত পদ যুক্ত থাকে কোন সমাসে? কি কি অপশন আছে দেখো, ক উপসর্গ তৎপুরুষ, খ ব্যাপ্তি তৎপুরুষ,
গ উপপদ তৎপুরুষ, ঘ ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তো কোন সমাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃদন্ত পদ যুক্ত থাকছে? উপপদের সঙ্গে কৃদন্ত পদ যুক্ত থাকছে কোন সমাসে? উপপদ তৎপুরুষ সমাসে। হ্যাঁ, এবং কোন ধরনের কৃদন্ত পদ যুক্ত থাকে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের মনে থাকবে যে এই দ, ধরা, জিত, ধা, কার, কৃত এগুলো হলো কৃদন্ত পদ এবং এগুলি যুক্ত থাকে উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। হ্যাঁ, তো তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন গ উপপদ তৎপুরুষ সমাস। হুম, তারপর পরের প্রশ্ন দেখো, জল ধারণ করে যে এই ব্যাস বাক্যটির সঠিক সমাসবদ্ধ পদ কোনটি? এই জল ধারণ করে যে এটা একটি ব্যাস বাক্য, এটার সমাসবদ্ধ পদ কোনটা সঠিক সেটা খুঁজে বের করতে হবে। কি কি অপশন আছে? অপশন ক জল ধারণ, খ জলাধর, গ জলদ, ঘ জলধর। সঠিক উত্তর কি হবে? দেখো, জল ধারণ করে যে, তো জলাধর নিশ্চয় নয়, জলদও নয়, তাহলে সঠিক উত্তর হবে জলধর। ঘ জলধর, অর্থাৎ জল ধারণ করে যে এই ব্যাস বাক্যটির সঠিক সমাসবদ্ধ পদ জলধর। ওকে, তারপর পরের প্রশ্ন দেখো, শ্রমজীবী এখানে কৃদন্ত পদ কোনটি? ক শ্রম, খ জীবী, গ শ্রমজীবী, ঘ কোনটিই নয়। তো কি হবে? তো আমরা কি জেনেছি যে কৃদন্ত পদ পরবর্তী পদে থাকে আর উপপদ থাকে পূর্ববর্তী পদে, অর্থাৎ পূর্বপদ উপপদ, পরবর্তী পদ বা পরপদ হলো কৃদন্ত পদ, তাই তো? তাহলে এই যে পদটি দেওয়া আছে, পদ মানে সমাসবদ্ধ পদটি যেটা দেওয়া আছে এখানে, তাহলে কি হওয়া উচিত? যে পরপদ কৃদন্ত পদ, পূর্বপদ উপপদ, তো শ্রমটা হলো উপপদ, তাহলে বাকি থাকছে জীবী, জীবীটা হলো কৃদন্ত পদ। তাহলে সঠিক উত্তর হবে খ জীবী। তারপর পরের প্রশ্ন, ব্যাপ্তি বোঝাতে সংস্কৃতে কোন বিভক্তি আছে? ক প্রথমা, খ দ্বিতীয়া, গ তৃতীয়া, ঘ চতুর্থী। তো আমরা বাংলায় যেমন সমাস শিখছি এবং আমরা এটাও জানি যে সমাস সংস্কৃত থেকেই এসেছে, সংস্কৃত ভাষায় প্রথম এই সমাসের ব্যবহার দেখা যায়, সেখান থেকেই বাংলায় এসেছে। তাই এই যে সমাসগুলি আমরা শিখছি, জানছি, পড়ছি, এগুলোর মধ্যে সংস্কৃতের সঙ্গে কোথাও না কোথাও মিল থেকেই থাকে, বা সেটা সম্পর্কেও আমাদের একাধবার জানতে হয়। তো সেই এই ব্যাপ্তি বোঝাতে সংস্কৃতে কোন বিভক্তি আছে সেটা মনে রাখতে হবে একটু। তো সেটা হবে দ্বিতীয়া, ব্যাপ্তি বোঝাতে সংস্কৃতে দ্বিতীয়া বিভক্তি আছে। সঠিক উত্তর হবে খ দ্বিতীয়া। তারপরের প্রশ্ন, সংস্কৃতে দ্বিতীয়া বলতে কোন সমাস হয়? ক প্রথমা তৎপুরুষ, খ দ্বিতীয়া তৎপুরুষ, গ তৃতীয়া তৎপুরুষ, ঘ চতুর্থী তৎপুরুষ। তো দ্বিতীয়া যেহেতু হচ্ছে তাই তৎপুরুষও দ্বিতীয়াই হবে, তাই না? তাহলে সঠিক উত্তর হবে খ দ্বিতীয়া তৎপুরুষ। তারপরের প্রশ্ন দেখো, বাংলা ব্যাকরণে ব্যাপ্তি অর্থ প্রকাশিত হলে কোন সমাস হয়? তো সংস্কৃতে দেখেছি আমরা দ্বিতীয়া তৎপুরুষ হয় ব্যাপ্তি হলে, তো বাংলায় কি হয়? ব্যাপ্তি অর্থ প্রকাশিত হলে বাংলায় কোন সমাস হয়? অপশন দেখো, অপশন ক প্রথমা তৎপুরুষ, খ দ্বিতীয়া তৎপুরুষ, গ ব্যাপ্তি তৎপুরুষ, ঘ সবকটিই ঠিক। তো ব্যাপ্তি অর্থ প্রকাশিত হলে
কোন সমাস হবে? ব্যক্তি তৎপুরুষ। তো সঠিক উত্তর হবে গ, ব্যক্তি তৎপুরুষ। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ব্যক্তি ছাড়া আর কি বোঝাতে সংস্কৃতে দ্বিতীয় বিভক্তি হয়? ক উপপদ, খ ক্রিয়া বিশেষণ, গ উপসর্গ, ঘ কোনটিই নয়। তো ব্যক্তি বোঝাতে যেমন সংস্কৃতে দ্বিতীয় বিভক্তি আছে, তেমনি আরো একটি দ্বিতীয় বিভক্তি হয় ব্যক্তি ছাড়া। সেটা কোনটি? উপপদ, নাকি ক্রিয়া বিশেষণ, নাকি উপসর্গ, নাকি তিনটির কোনটিই নয়? তো সেটা হবে ক্রিয়া বিশেষণ। সঠিক উত্তর হবে খ, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন দেখো, পূর্বপদ ক্রিয়া বিশেষণ হলে সংস্কৃতে কোন তৎপুরুষ হয়? পূর্বপদ ক্রিয়া বিশেষণ হলে সংস্কৃতে কোন তৎপুরুষ হয়? সেটা দেখো, অপশন দেখো, ক প্রথমা তৎপুরুষ, খ দ্বিতীয়া তৎপুরুষ, গ তৃতীয়া তৎপুরুষ, ঘ চতুর্থী তৎপুরুষ। তো যেহেতু দ্বিতীয় বোঝাচ্ছে, তাই দ্বিতীয়া তৎপুরুষ। তারপর পরের প্রশ্ন, বাংলা ব্যাকরণে কার জন্য কোনো বিভক্তি নেই? ক বিশেষ্যের, খ বিশেষণের, গ ক্রিয়ার, ঘ ক্রিয়া বিশেষণের জন্য। এটা বাংলায়, সংস্কৃতে নয় কিন্তু। তো বিশেষ্যের সঙ্গে কি কোনো বিভক্তি থাকে না থাকে না? থাকে, যে রামের ভাই লক্ষ্মণ, রাম তো একটা বিশেষ্য, তার সঙ্গে এর বিভক্তি যুক্ত থাকছে। বিশেষণের, বিশেষণ যে আহ টক, ঝাল, হম বা ধরো বললো যে তেঁতুলটি খুব টকের ছিল, হম এরকম ধরনের নানান রকম বিশেষণ হয়ে থাকে, বা সংখ্যাও বোঝায়। তো সেক্ষেত্রেও টি ব্যবহৃত হয়, যে 10টি বিড়াল, হ্যাঁ 4টি কুকুর, এক্ষেত্রেও টি হয়। অর্থাৎ কি হয়, এটাও একটা বিভক্তি যুক্ত থাকছে। ক্রিয়া, ক্রিয়া বোঝাতে কি, কোনো কাজ বোঝায়, তাই তো, কাজ কর, যে হাঁটা চলা, লেখা, পড়া, এগুলো সব ক্রিয়া। তো ধরো চলার পথে, তো চলার, এখানে র বিভক্তি যুক্ত থাকছে। ক্রিয়া বিশেষণ, অর্থাৎ সেই শব্দটি ক্রিয়ার মানে কাজেরও বিশেষণ বোঝাবে, এরকম শব্দ। কেবল তারই বিভক্তি নেই বাংলায়। তো তাহলে এই বাংলা ব্যাকরণে কার জন্য কোনো বিভক্তি নেই? তো সঠিক উত্তর হবে ঘ, ক্রিয়া বিশেষণের। তারপর দেখো, পূর্বপদ ক্রিয়া বিশেষণ হলে বাংলায় কি সমাস হয়? অপশন দেখো, ক ব্যক্তি তৎপুরুষ, খ উপপদ তৎপুরুষ, গ ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, ঘ কোনটিই নয়। অর্থাৎ ক, খ, গ এই তিনটি অপশনের মধ্যে কোনটি হবে না, তিনটিই ভুল। তো পূর্বপদ ক্রিয়া বিশেষণ হলে বাংলায় কি সমাস হয়? খুব সহজেই বলতে পারবে তোমরা, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে গ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তারপর অর্ধমৃত কোন সমাস? ক উপসর্গ তৎপুরুষ, খ ব্যক্তি তৎপুরুষ, গ ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, ঘ উপপদ তৎপুরুষ। অর্ধমৃত, দেখো অর্ধমৃত এটা কোন ধরনের শব্দ, কোন ধরনের পদ, আগে সেটা ভাবতে হবে। এটা কি বিশেষ্য? নয়। বিশেষণ? তাও নয়। এখানে বিশেষণ ছাড়াও আরো কিছু আছে। এটা কি শুধু ক্রিয়া? তাও নয়। এটা অর্ধমৃত, এটা হলো ক্রিয়া বিশেষণ। তো এখানে ক্রিয়াও বোঝাচ্ছে, বিশেষণও বোঝাচ্ছে। তো কি হবে না, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, অর্ধমৃত। সে মৃত অর্ধ, অর্ধটা তার বিশেষণ হচ্ছে।
তো তাহলে এটা কোন সমাস হবে না ক্রিয়া বিশেষণ। তাহলে সঠিক উত্তর হবে গ ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তারপর পূর্বপদ উপসর্গ এবং পরপদ বিশেষ্য কিংবা বিশেষণ হলে কোন সমাস হয়? কি কি অপশন আছে? অপশন ক উপপদ তৎপুরুষ, খ উপসর্গ তৎপুরুষ, গ ব্যাপ্তি তৎপুরুষ, ঘ কোনটিই নয়। কি হবে? পূর্বপদ উপসর্গ থাকছে, উপপদ তৎপুরুষ নিশ্চয়ই হবে না, কারণ উপপদের সঙ্গে কৃদন্ত পদ থাকে, উপপদ হয় সেটা। উপসর্গ তৎপুরুষ, কারণ পূর্বপদ উপসর্গ থাকে এবং পরপদ বিশেষ্য কিংবা বিশেষণ হয়ে থাকে, কিন্তু পূর্বপদ উপসর্গ এটা মাস্ট। তাহলে এইরকম হলে কোন সমাস হবে? সহজেই বলতে পারবে তোমরা যে সঠিক উত্তর হবে খ উপসর্গ তৎপুরুষ, যেহেতু পূর্বপদ উপসর্গ থাকছে। তারপর দেখো বাংলায় উপসর্গ কয় ধরনের হয়? ক 2 ধরনের, খ 3 ধরনের, গ 4 ধরনের, ঘ 5 ধরনের। তো বাংলায় উপসর্গ কয় ধরনের হয়ে থাকে? কি কি না বাংলা মানে ভাষা অনুযায়ী, তো যে একটা হয় বিদেশি, একটা বাংলা আর একটা সংস্কৃত, তাই তো? এই 3 ধরনের উপসর্গ হয়ে থাকে। তো তাহলে কয়টা হলো? 3টা। তাহলে সঠিক উত্তর হবে খ 3 ধরনের। বাংলায় উপসর্গ 3 ধরনের হয়। আচ্ছা, তারপর পরের প্রশ্ন দেখো প্রতিশব্দ, এই সমাসবদ্ধ পদের পূর্বপদটি কোন উপসর্গ? অর্থাৎ এই প্রতি, হ্যাঁ দেখো এই সমাসবদ্ধ পদের পূর্বপদ প্রতি, পরপদ শব্দ। তো এই পূর্বপদটা কোন উপসর্গ সেটা আমাদেরকে বলতে হবে। কি কি অপশন আছে? অপশন ক বাংলা, খ সংস্কৃত, গ বিদেশি, ঘ ফার্সি। তো কোনটা হবে সঠিক উত্তর? এই প্রতি উপসর্গটি কোন ভাষায় থাকে? না সংস্কৃত থেকে এসছে, তাই জন্য এই পূর্বপদটির যে কোন উপসর্গ বোঝাবে? না সংস্কৃত উপসর্গ। যেহেতু সংস্কৃত থেকে এসছে তাই। তারপর পরের প্রশ্ন দেখো ফি বছর, এই সমাসবদ্ধ পদের পূর্বপদটি কোন উপসর্গ? ফি বছর, এখানে ফি হলো পূর্বপদ, বছর হলো পরপদ। তো আমাদের দরকার পূর্বপদের সঙ্গে, যে এই সমাসবদ্ধ পদের পূর্বপদটা কোন উপসর্গ। তো কি কি অপশন আছে? অপশন ক বাংলা, খ সংস্কৃত, গ বিদেশি, ঘ কোনটিই নয়। তো ফি বছর এটা বিদেশি ভাষা থেকে এসছে, তাই এই ফি বছর সমাসবদ্ধ পদটির পূর্বপদটা বিদেশি উপসর্গ। তাহলে সঠিক উত্তর হবে গ বিদেশি। তারপর ভর দুপুর, এই সমাসবদ্ধ পদের পূর্বপদটি কোন উপসর্গ? তো এর পূর্বপদ কি? ভর, পরপদ দুপুর। তো এই পূর্বপদটি কোন উপসর্গ? কি কি অপশন? অপশন ক বাংলা, খ সংস্কৃত, গ বিদেশি, ঘ সবকটিই ঠিক। এই ভর দুপুর, ভর সন্ধ্যা এই কথাটা বাংলা থেকেই এসছে। হ্যাঁ, এটা একটা বাংলা শব্দ যুক্ত করে থাকে মানুষ প্রচলিত কথায়। তো এটা কোন উপসর্গ হবে? না বাংলা উপসর্গ। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কোন সমাসে সমস্যমান পদের অর্থ প্রতীয়মান না হয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ প্রকাশিত হয়? অপশন অপশন ক তৎপুরুষ, খ বহুব্রীহি, গ দ্বিগু, ঘ অব্যয়ীভাব সমাস। তো কি হয়? কি বলছে? না
সমসমান পদের অর্থ আমরা বেশিরভাগ সমাসে কি জেনে এসেছি, যে সমসমান পদের পরপদের অর্থ বেশি প্রাধান্য পায়, বা কখনো পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। কিন্তু এখানে সমসমান পূর্বপদ বা পরপদ উভয় পদেরই কোনো অর্থ প্রতীয়মান হবে না। সেখানে সেই পূর্বপদ পরপদ মিলে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ প্রকাশিত পায়। তো কোন সমাসের ক্ষেত্রে এটা হয়ে থাকে? না, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। তাই এর সঠিক উত্তর হবে খ, বহুব্রীহি। বহুব্রীহি সমাস। তারপর কোন সমাসে পূর্বপদ বিশেষ্য, বিশেষণ এমনকি সংখ্যাবাচক বিশেষণও হয়ে থাকে? ক, বহুব্রীহি, খ, তৎপুরুষ, গ, দ্বন্দ্ব, ঘ, অব্যয়ীভাব সমাস। তো কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য হয়ে থাকে, বিশেষণ হয়ে থাকে, এমনকি সংখ্যাবাচক বিশেষণও হয়ে থাকে? সেটাও বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। তো এখান থেকে বহুব্রীহি সমাসের তোমাদের মনে আসছে নিশ্চয়ই যে দুটো জিনিস, যে বহুব্রীহি সমাসের সমসমান পদের অর্থের কোনো প্রতীয়মান না হয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ প্রকাশিত হয়। দ্বিতীয়ত হলো এই বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষ্য, বিশেষণ এমনকি সংখ্যাবাচক বিশেষণও হয়ে থাকে। তাই তো? তাহলে এটা সঠিক উত্তর হবে ক, বহুব্রীহি সমাস। তারপর পরের প্রশ্ন, কোন বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পায়? কি কি অপশন আছে? ক, সহার্থক বহুব্রীহি, খ, সংখ্যাবাচক বহুব্রীহি, গ, মধ্য পদলোপী বহুব্রীহি, ঘ, না বহুব্রীহি। তো কোন বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পায়? দেখো, মধ্য পদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপী মানেই তো, মানে নামটা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মধ্য পদলোপী। মধ্য অর্থাৎ মাঝের, পদ লোপী মানে লোপ পায়। ঠিক? তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে যে মাঝের পদ লোপ পায় মানেই মধ্য পদলোপী হবে, এবং এটা বহুব্রীহি সমাসের ভাগ। এবং আমাদের প্রশ্নেও এটাই চেয়েছে যে বহুব্রীহি সমাসের, মানে কোন বহুব্রীহি সমাসের, সেটা বের করতে হবে। তাই মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। তাহলে এর সঠিক উত্তর হবে গ, মধ্য পদলোপী বহুব্রীহি। তারপরের প্রশ্ন দেখো, দশ আনন যার, দশ আনন কোন সমাস? ক, দ্বন্দ্ব সমাস, খ, তৎপুরুষ সমাস, গ, অব্যয়ীভাব সমাস, ঘ, বহুব্রীহি সমাস। কি বলা হচ্ছে দেখো, ব্যাসবাক্যটিও দেখো এবং সমাসবদ্ধ পদটিও দেখো ভালো করে। দশ আনন যার, দশ আনন। তো এখানে পূর্বপদ পরপদ, পূর্বপদ দশ, পরপদ আনন। তো 10টি মাথা। এই ক্ষেত্রে এই যে পূর্বপদ বা পরপদ, এদের সেই রকম কোনো অর্থের বা অর্থ প্রতীয়মান হচ্ছে না, অর্থের প্রাধান্য পাচ্ছি না, কিন্তু দশানাম মানে রাবণকে বোঝাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং এই সমসমান পূর্বপদ 10 আর পরপদ আনন, এই পূর্বপদ পরপদ দ্বারা একটা যে নতুন সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে, সেটার দ্বারা একটা অন্য অর্থ প্রকাশ পাচ্ছে। তো কোন সমাসের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে যে সমসমান পূর্বপদ বা পরপদের অর্থ প্রতীয়মান না হয়ে সেই পূর্বপদ পরপদ দ্বারা লক্ষিত যে সমাসবদ্ধ পদটি হয় তার অন্য কোনো অর্থ প্রকাশিত হয়? কোন সমাসে হয়ে থাকে এমনটা? না, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে ঘ, বহুব্রীহি সমাস। বুঝতে পেরেছো? তারপর দেখো,
চাঁদের মতো সুন্দর মুখ যার, চাঁদ মুখ, এটি হলো ব্যাস বাক্য। আর চাঁদ মুখ হলো তার সমাসবদ্ধ পদ। হুম, তো এই চাঁদ মুখটা কোন সমাস? কি কি অপশন আছে? অপশন ক ব্যতিহার বহুব্রীহি, অপশন খ সংখ্যাবাচক বহুব্রীহি, অপশন গ না বহুব্রীহি, ঘ মধ্য পদলোপী বহুব্রীহি। এখানে দেখো ব্যাস বাক্যটি দেখো, চাঁদের মতো সুন্দর মুখ যার, সমাসবদ্ধ পদ কি হলো? চাঁদ মুখ। অর্থাৎ এখানে চাঁদের পর কতগুলি শব্দ যুক্ত আছে, মতো, সুন্দর, যার, এগুলো সংযুক্ত থাকছে, কিন্তু সেটা যখন সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে সেক্ষেত্রে এই মাঝের পদগুলি লোপ পাচ্ছে, ফলে শুধু চাঁদ মুখ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেহেতু মাঝের পদ লোপ পাচ্ছে তাহলে কোন সমাস হবে? সেটাকে কি বোঝাবে? যে মধ্য পদলোপী। হ্যাঁ, এবং এখানে অপশানে সবকটি বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ দেখিয়েছে, তার মধ্যে মধ্য পদলোপীও আছে। তাই খুব স্বাভাবিকভাবেই অপশন ঘ মধ্য পদলোপী বহুব্রীহি সমাসটি হবে সঠিক উত্তর। তারপর একই শব্দের পুনরুক্তির দ্বারা পরস্পর এক জাতীয় ক্রিয়া করা বোঝালে কোন বহুব্রীহি সমাস হয়? কি কি অপশন? ক মধ্য পদলোপী বহুব্রীহি, খ না বহুব্রীহি, গ ব্যতিহার বহুব্রীহি, ঘ সংখ্যাবাচক বহুব্রীহি। তো এখানে পুনরুক্তির দ্বারা পরস্পর এক জাতীয় ক্রিয়া করা বোঝাবে, যে এখানে যে দুটি পদ থাকবে, পূর্বপদ পরপদ মিলে যে সমাসবদ্ধ পদটি তৈরি হবে সেখানে দুটোই কিন্তু ক্রিয়া করা বোঝাবে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই দুটি ক্রিয়া পুনরুক্তির দ্বারা এক জাতীয় ক্রিয়া করা বোঝায়। হুম, তো এইরকম সমাস হলে কোন, মানে এটা বহুব্রীহিরই ভাগ, তো এইরকম বহুব্রীহি সমাস হলে সেটাকে কোন বহুব্রীহি সমাসের ভাগের মধ্যে ফেলবো? না, সেটাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলা হয়ে থাকে। হুম, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন গ ব্যতিহার বহুব্রীহি। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন দেখো, সহার্থক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে কোন সমাস হয়? দেখো সহার্থক অর্থাৎ সহ বোঝাবে, মানে সেই শব্দটির মধ্যে সহ শব্দটি থাকবে, এটাকে সহার্থক বলা হচ্ছে। তো সেই সহার্থক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে কোন সমাস হয়? অপশন ক মধ্য পদলোপী বহুব্রীহি, খ না বহুব্রীহি, গ সংখ্যাবাচক বহুব্রীহি, ঘ সহার্থক বহুব্রীহি। তো যেহেতু এই সমাসের পূর্বপদ সহার্থক থাকছে এবং পরপদ বিশেষ্য থাকছে, সেটা বড় কথা না, কিন্তু আমাদেরকে এটা আগে লক্ষ্য করতে হবে যে পূর্বপদ যেহেতু সহার্থক থাকছে, তাই চোখ বন্ধ করেই বলে দিতে পারবে যে এটা সহার্থক বহুব্রীহি সমাস। হুম, তো এর সঠিক উত্তর হবে খ সহার্থক বহুব্রীহি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, কোন বহুব্রীহি সমাসের পূর্বপদ নঙার্থক অব্যয় হয়? অর্থাৎ এটাও কোনো না কোনো, মানে বহুব্রীহি সমাসের কোনো না কোনো ভাগের কথা বলা হচ্ছে, যে সেই বহুব্রীহি সমাসের পূর্বপদটি নঙার্থক অব্যয় হয়, না বাচক কোনো অব্যয় হয়ে থাকে। কোন বহুব্রীহি সমাসের ক্ষেত্রে? অপশন দেখো, ক সংখ্যাবাচক বহুব্রীহি, খ ব্যতিহার বহুব্রীহি, গ না বহুব্রীহি, ঘ মধ্য পদলোপী বহুব্রীহি।
তো যেহেতু নঙর্থক অব্যয় থাকছে, না বাচক বোঝাচ্ছে, তাই খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে না বহুব্রীহি হবে, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন গ, না বহুব্রীহি। তারপর কোন বহুব্রীহি সমাসে সংখ্যাবাচক পূর্বপদের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয়? অর্থাৎ এটাও বহুব্রীহি সমাসের একটি ভাগের কথা উল্লেখ করা হচ্ছে, যে কোন বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হবে এবং পরপদ বিশেষ্য হবে। কি কি অপশন আছে দেখো? অপশন ক না বহুব্রীহি, অপশন খ সংখ্যাবাচক বহুব্রীহি, অপশন গ ব্যতিহার বহুব্রীহি, ঘ মধ্য পদলোপী বহুব্রীহি। না বহুব্রীহি, এখানে কোনো নঅর্থক ভাব কি কাজ করছে? নিশ্চয়ই নয়, তাই না বহুব্রীহি হবে না। সংখ্যাবাচক বহুব্রীহি, এখানে সংখ্যাবাচক পূর্বপদ থাকছে, অর্থাৎ এই সমাসের পূর্বপদ সংখ্যাবাচকই থাকছে। তারপরে কি কি অপশন আছে একবার দেখে নাও। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বলতে সেই তো ক্রিয়া বোঝায়, এক জাতীয় ক্রিয়া করা বোঝালেই সেটা ব্যতিহার হয়। তো এখানে নিশ্চয়ই ক্রিয়া করা বোঝাচ্ছে না পদের, তাই এটা ব্যতিহার বহুব্রীহি হবে না। মধ্য পদলোপী বহুব্রীহি, মাঝের পদ লোপ পাওয়ার কথা বলছে না, তাই মধ্য পদলোপী বহুব্রীহি হবে না। তো যেহেতু পূর্বপদ সংখ্যাবাচক থাকছে এবং পরপদ বিশেষ্য থাকছে, তাই এটা সংখ্যাবাচক বিশেষ্য বহুব্রীহিটাই হবে। তাহলে এর সঠিক উত্তর হবে খ সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তারপর পরের প্রশ্ন, কোন সমাসের সমস্যমান পরপদে বর্তমান শব্দ ব্যবহৃত হয়? ক সহার্থক বহুব্রীহি, খ না বহুব্রীহি, গ সংখ্যাবাচক বহুব্রীহি, ঘ ব্যতিহার বহুব্রীহি। যে সমাসের যে সমস্যমান পূর্বপদ আর পরপদ থাকে, সেই পরপদে বর্তমান শব্দটি ব্যবহার হয় কোন সমাসের ক্ষেত্রে? না সহার্থক বহুব্রীহির ক্ষেত্রে। তাই এর সঠিক উত্তর হবে ক সহার্থক বহুব্রীহি। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, সাত রং যার কোন সমাস? অপশন ক না বহুব্রীহি, খ সহার্থক বহুব্রীহি, গ সংখ্যাবাচক বহুব্রীহি, ঘ ব্যতিহার বহুব্রীহি। তো এই ব্যাস বাক্যটি দেখো কি বলছে? সাত রং যার, পূর্বপদ সাত, পরপদ রং। তো সাত বলতে কি? সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ এটা সংখ্যাবাচক কোন শব্দ এখানে ব্যবহৃত হচ্ছে, ফলে এটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে। তাহলে এর সঠিক উত্তর হবে গ সংখ্যাবাচক বহুব্রীহি। তারপরের প্রশ্ন দেখো, নেই কুঁত যার কোন সমাস? অপশন ক মধ্য পদলোপী বহুব্রীহি, খ সহার্থক বহুব্রীহি, গ সংখ্যাবাচক বহুব্রীহি, নাকি ঘ না বহুব্রীহি। নেই কুঁত যার এই ব্যাস বাক্যের শুরুতেই নেই অর্থাৎ নঙর্থক ভাব কাজ করছে, না বাচক কোন শব্দ থাকছে, ফলে এটা কোন সমাস হবে? একদম ঠিক, অপশন ঘ না বহুব্রীহি। তারপর পরের প্রশ্ন দেখো, কানা কানে পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? কানাকানি এটা একটা সমাসবদ্ধ পদ, এই পদের সঠিক ব্যাস বাক্য কোনটা হবে এই চারটা অপশনের মধ্যে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন ক কানে কানে মারামারি, খ কানে কানে যে মারামারি, গ কানে কানে কথা, ঘ কানে কানে যে কথা। তো কোনটা হবে সঠিক? কানা কানি বলতে কি কানে কানে মারামারির কথা বলা হয়, নাকি কানে কানে কথা বলার কথা বলা হয়? কথা বলা, তাই তো?
তাহলে সঠিক উত্তর হবে কানে কানে যে কথা। শুধু কানে কানে কথা নয়, কানে কানে যে কথা। তাহলে সঠিক উত্তর হবে ঘ, কানে কানে যে কথা। হুম। তারপর কেশে কেশে আকর্ষণ করে যে লড়াই, এর সঠিক সমাসবদ্ধ পদ কি? অপশন ক কেশে কেশে লড়াই, খ কেশাকেশি, গ কেশে কেশে আকর্ষণ, ঘ কেশাকর্ষণ। কোনটা হবে সঠিক সমাসবদ্ধ পদ? কেশে কেশে আকর্ষণ করে যে লড়াই বা আকর্ষণ করে যে লড়াই। তো দেখো আমরা কি দেখে এসেছি যে ব্যতিহারের ক্ষেত্রে যে পূর্বপদ পরপদ দুটোই এক জাতীয় ক্রিয়া করা বোঝাবে। হুম? তো যেমন এই কানে কানে যে কথা, কানাকানি, কানে কানে কথা একই জাতীয় ক্রিয়া। তেমনি কেশে কেশে আকর্ষণ, দেখো কেশে কেশে দুটোই পরপর থাকছে। তো সেই রকমই দুটো ক্রিয়া মানে একই জাতীয় দুটো ক্রিয়া করা বোঝালেই সেটা ব্যতিহার হয়। হুম। তো এখানে সেই রকম নিশ্চয়ই হবে। তাহলে কেশে কেশে লড়াই বড্ড বড় হয়ে যাচ্ছে। কেশে কেশে আকর্ষণ এটাও বড়, কেশাকর্ষণ এটাও দুটো এক জাতীয় থাকছে না। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা এক জাতীয় ক্রিয়া করা বোঝাচ্ছে বলো? কেশাকেশি। তো এর সঠিক উত্তর হবে খ, কেশাকেশি। হুম। তারপর দেখো পরিবার সহ বর্তমান, এটি কোন সমাস? এখানে একটা ব্যাস বাক্য দেওয়া আছে, সেটা কোন সমাসের সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে চারটে অপশনের মধ্যে। কি কি অপশন আছে? অপশন ক ব্যতিহার বহুব্রীহি, খ সহার্থক বহুব্রীহি, গ সংখ্যাবাচক বহুব্রীহি, ঘ না বহুব্রীহি। তো পরিবার সহ বর্তমান, এখানে দুটো জিনিস লক্ষণীয়। কি কি? এটা হলো পূর্বপদের সঙ্গে সহ যুক্ত আছে। তো সহ বোঝালে কোন সমাস হয়? না সহার্থক বহুব্রীহি। এবং আরো একটা জিনিস আমরা জেনে এসেছি যে কোন সমাসের শেষে অর্থাৎ পরপদে বর্তমান যুক্ত থাকে বা বসে, সেটাও সহার্থক বহুব্রীহির ক্ষেত্রে, তাই তো? তো সেই অনুযায়ী এই পরিবার সহ বর্তমান অর্থাৎ সপরিবার, পরিবার সহ বর্তমানটাকে যখন সমাসবদ্ধ পদে পরিণত করা হবে, সেক্ষেত্রেও দেখো পূর্বপদের শেষের যে সহ যুক্ত আছে সেটাও সমাসবদ্ধ পদের শুরুতে স হিসাবে যুক্ত হবে। তো এরকম হলে সহার্থক বহুব্রীহি হয় আমরা জানি, তাই না? তাহলে এর সঠিক উত্তর হবে খ, সহার্থক বহুব্রীহি সমাস। হুম। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আজকে আমরা সমাসের থেকে আরো কিছু বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং যদিও বা কোনো প্রশ্ন বা কোনো উত্তর বুঝতে অসুবিধে হয়ে থাকে আমাকে অবশ্যই পরের ক্লাসে বলো, আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করব, কেমন? এবং এটাও আশা রাখছি যে তোমরা প্রশ্ন উত্তরের থেকে তোমরা বেশ উপকৃতও হচ্ছ। তো এগুলো তোমরা বাড়িতে অভ্যাস করতে থাকবে, এবং এই সমাসের থেকে আরো কিছু প্রশ্ন উত্তর বাকি রয়েছে, সেগুলো নিয়ে আরো দেখা হবে পরের ক্লাসে। তো যতটা হচ্ছে ততটা তোমরা বাড়িতে অভ্যাস করো, তোমরা উপকৃত হবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।